আপনারা দেখছেন এগ্রিকালচার ডায়েরি। এই চ্যানেলে আপনারা আধুনিক পদ্ধতিতে লাভজনক ব্যবসা সংক্রান্ত অনেক তথ্য পাবেন, যেখান থেকে আপনারা নতুন নতুন ব্যবসার আইডিয়া নিতে পারবেন। এই রকমই একটি লাভজনক ব্যবসা হলো ইনকিউবেটরে ডিম ফোটানো। আমরা আগের ভিডিওতে আপনাদের এই মেশিনের ব্যবহার সম্পর্কে জানিয়েছি। এছাড়া জানিয়েছি ঘরে বসে কিভাবে নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে যথেষ্ট উপার্জন করতে পারবেন। এই ভিডিও শেষে আগের ভিডিওর লিংক দেওয়া থাকবে, ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এবার এই ভিডিওতে আপনাদের ইনকিউবেটর মেশিনের ব্যবহার হাতে কলমে দেখানো হবে। বাড়ির মহিলারাও এই মেশিন খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং প্রতি মাসে ভালো টাকা উপার্জন করতে পারবেন। পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি কাউকে সাহায্য করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আপনার এই লোকালিটির মধ্যে আপনার ইনকিউবেটর মেশিন কাউকে দিয়েছেন? হ্যাঁ, আমি আমার ডিস্ট্রিক্টে অনেকগুলো মেশিন আছে, তার মধ্যে আমি এই মুহূর্তে আমার খুব কাছের এবং সবচেয়ে ভালো যে একজন ফার্মার আছেন, তিনি রিসেন্টলি আমার সঙ্গে হয়েছে লালগোলার আবুল কাসেম, ওনার। আচ্ছা, তার বাড়িতে কি আমাদেরকে একটু নিয়ে যেতে পারেন? হ্যাঁ, চলুন, আমি তার বাড়িতে নিয়ে যাচ্ছি। ভালো আছি। ম্যাডাম এসছেন? আচ্ছা ম্যাডাম, ভালো আছেন? নমস্কার। কোথা থেকে এসছেন ম্যাডাম? আমরা এসেছি এগ্রিকালচার ডায়েরি চ্যানেল থেকে। দাদার কাছে শুনলাম আপনি নাকি ওনার কাছ থেকে ইনকিউবেটর মেশিন নিয়েছেন, তো ওই মেশিন নিয়ে আপনি কেমন কাজ করছেন এই ব্যাপারে একটু জানার জন্য। আচ্ছা আচ্ছা, ভালো। তো চলুন তাহলে আসুন আমাদের যে মেশিনটা দাদা দিয়েছেন সেই মেশিনটা দেখা যাক। এই হচ্ছে দাদা দেওয়ার সেই মেশিন, ইনকিউবেটর মেশিন। আপনি দাদার কাছ থেকে মেশিন কতদিন হলো নিয়েছেন? অক্টোবরের 16 তারিখে আমি মেশিনটা স্টার্ট করেছি। আচ্ছা, এই অক্টোবর থেকে এই সময়ের মধ্যে আপনি কি কোনো সমস্যায় পড়েছেন মেশিনটা নিয়ে? হ্যাঁ, দুই একবার একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু দাদাকে ফোনের মাধ্যমে ডাকার পরে উনি এসেছিলেন এবং যে সমস্যাগুলো ছিল সেগুলো উনি সলভ করে দিয়ে গেছিলেন। এবং আজকেও একটা সমস্যা আছে, তো ওনার আজকে আসার কথা ছিল, চলে এসেছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে। এই মেশিনটা কত ক্যাপাসিটির আছে? এটা 1020 পিস মতো ডিম ধরবে, মানে 1020 ক্যাপাসিটির একটা মেশিন। এখানে দেখালে দেখতে পাবেন প্রত্যেকটা যে আপনার এইভাবে খুলবে মেশিনটা, এইভাবে এটা উপরের দিকে আছে, এটাকে নিচের দিকে করা যেতে পারে। এখানে এই সেটের নিচের সুইচটা দাবালেই এটা অটো আছে, এটা নিচের দিকে চলে আসবে ম্যানুয়াল অপারেশন। আসবে একটু চেনটা বড় তো আসছে একটু দেরি হবে। এটা আপনারা মেশিনের ভেতরের অংশটা দেখতে পাবেন, এখানে স্তরে স্তরে ডিম সাজানো আছে। এক একটা ট্রেতে আপনার 102 পিস করে ডিম ধরে। এইরকম 10খানা ট্রে আছে,
এই ট্রেগুলাতে আপনার প্রায় ডিম ভর্তি আছে। ক্যান্ডেলিং করতে হয় এই ডিমগুলা বসানোর 4 থেকে 5 দিনের মধ্যে। সে ক্যান্ডেলিং করার পরে যে রিজেক্ট ডিমগুলো আছে, দেখেন মাঝে মাঝে ফাঁকা আছে, ডিমগুলাকে বের করে ফেলতে হবে। এই পর্যন্ত মেশিনটা এসে স্টপ হয়ে যাবে, তার নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে আর নিচে নামবে না। আর এইভাবে আমরা মেশিনটা খুব বেশিক্ষণ খুলে রাখতে পারবো না, একটু তাপমাত্রার ব্যাপার আছে। এখানে কিছু আরো ওয়্যার আছে, হিউমিডিটির আর এর ওয়্যার আছে, দুটো সেন্সার লাগানো আছে। এটাতে আপনার এর ভেতরে তাপমাত্রা কি আছে আর এর আর্দ্রতাটা কতটা আছে সেটা এই মেশিনে আপনার শো হবে, দেখাবে এখানে। আপনি আরেকটা জিনিস দেখবেন আমার মেশিনে, আপনি কোনো ফগার ইউজ করতে দেখতে পাবেন না নিচে। আমার ফগার সিস্টেম নেই। অন্য যে মেশিনগুলো না, আপনারা অন্য যে কোনো মেশিনের ফাংশানে আপনি ফগার দেখতে পাবেন, কিন্তু আমার মেকানিজমে আপনি কোনো ফগার দেখতে পাবেন না। তার একটাই কারণ হচ্ছে এটা এই হিউমিডিটি সিস্টেমটা টোটাল আমার টেকনোলজিতে করা। এই বডিটা দেখবেন, এই বডিটাকে আমরা 10 বছর অবধি জলে ফেলে রাখবো, এই বডিটার কোনো কিছু হবে না। অন্য কোনোভাবে ফ্লাই বা এমনি নর্মালি কোনো ইয়ে নেই। আমাদের এই একটা টোটাল বডিটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অর টপসি, এবং এর ফাংশনটা আপনার টোটালি এমনভাবে করা আছে যেটা ইলেকট্রিক কনজাম্পশন যতটা কমানো যায় সেই চেষ্টা টেকনোলজিটা এর ভেতরে দেওয়া আছে। আপনার এখানে ডিমে দেখলাম নাম্বারিং করা, এটা কি উদ্দেশ্য রয়েছে? হ্যাঁ, আমি ডিমটা একদিনে তো কালেক্ট করতে পারিনি। বিভিন্ন ফার্মে যারা ফার্মার আছেন তাদের থেকে ডিমগুলো আমরা মূলত কালেকশন করি। তারপরে হয়তো কোনো ফার্মারের 100 বা 150, 200 হাঁস আছে, সেখান থেকে আমার মেশিনের যে ক্যাপাসিটি 1020 পিস, সেই 1020 পিস আমি একদিনে ডিম কালেক্ট করতে পারি না। হয়তো একদিনে 100 পেলাম, সেই দিনের একটা ট্রে ভর্তি করে দিলাম, সেই দিনের ডেটটা বসিয়ে দিলাম। দেখা গেল সেই পরবর্তী আর অন্য খামারের থেকে অন্য একদিন 200 ডিম কালেকশন করলাম। সেই ডিমটা পরবর্তী দিনে বা 2 দিন পরে সেই ডিমটাকে পরবর্তী দুটো ট্রেতে সাজালাম। এইভাবে যেভাবে ডিমটা কালেকশন হয় সেই অনুযায়ী তার একটা ডেট দেওয়া হয় এই ডিমগুলোতে। তাহলে কি হয় যে আমার বাচ্চাটা কবে আসবে, ফুটবে, সেটা আমাদের জানা যায় এবং সেক্ষেত্রে সুবিধা হয়। কারণ ওই সেটার থেকে যে হ্যাচারে মানে নিচে যে প্লেটটা আছে, প্লেটে 3 দিন আগে ডিমটা নিচে নামিয়ে রাখতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে এই ডিমের যে দাগটা দেখলেন, ডেটটা দেখলেন, সেই ডেট দেখে আমরা অনুমান করি এবং 3 দিন পূর্বে সেই ডিমটাকে সেটার থেকে হ্যাচারে নামিয়ে রাখি। এটাই হচ্ছে মানে ডিমের ডেট দেওয়ার মূল উদ্দেশ্য। আপনি এই মেশিনটা ব্যবহার করতে শিখলেন কিভাবে? মেশিনটা অ্যাকচুয়ালি আমি ইউটিউব থেকে দেখেছিলাম কিভাবে অন করছে, অফ করছে। তারপরে দাদার কাছে গেলাম, দাদা মোটামুটি মেশিন নেওয়ার পরে অন অফ করাগুলো মোটামুটি দেখিয়ে দিলেন। ওখানে দাদার থেকে শিখে নিয়েছি। আপনার এই কদিনে লাভ কেমন এসেছে প্রতি মাসে? প্রতি মাসে লাভ বলতে এখনো তো বাচ্চা বিক্রি করিনি, আর 2টো লট আমার উঠেছে মুরগির, আড়াইয়ার মুরগির 2টো লট উঠেছে। 2টো লটে আপনার 220 আর 200 প্রায় 420টার মতো ডিম দেওয়া ছিল। সেখান থেকে আমি বাচ্চা পেয়েছিলাম প্রায় 290 পিস মতো বাচ্চা পেয়েছি। এখনো সে বাচ্চাগুলো আমার বিক্রি করা হয়নি, একজন কাস্টমার আছে, তো আসবে আজকে, দেখা যাক। আচ্ছা, এই কম বেশিটা কি কারণে হচ্ছে বলে আপনার মনে হয়? আমি তো এই ব্যাপারটা জানতাম না। ডিমের আমি দাদাকে ফোন করে যেটুকু জেনেছি যে মানে ডিমটা যদি অনেক দূর থেকে কালেক্ট করা হয় এবং জার্কিং করে ডিমটা বিভিন্ন গাড়িতে বা ঘোড়াতে অনেকই হয়, তো সেক্ষেত্রে ডিমের যে হ্যাচিং রেট সেটা অনেক সময় কমে যায়। কাছাকাছি থেকে যদি ডিমটা কালেক্ট করা যায় সেক্ষেত্রে বাচ্চার যে হ্যাচিং রেট সেটা খুব ভালো হয়। আর এখানে আমার আড়াইয়ার এবং দেশি মুরগির ছিল, ডিম বসানো ছিল। তো আড়াইয়ারটা প্রায় আপনার একবারে 57টা ডিম বসিয়েছিলাম, সেক্ষেত্রে 55টা মতো বাচ্চা উঠেছিল। আর সেকেন্ড লটে ডিম ছিল আড়াইয়ারের প্রায় সবটাই আড়াইয়ারই ছিল, কয়েকটা দেশি ছিল, কিন্তু সেখানে হয়তো বললাম
হ্যাচিং রেটটা 55 মতো এসছে। মুরগি যেদিন ডিম দেয় সেদিন থেকে কি দিনটা কাউন্ট করেন নাকি যেদিন মেশিনে ডিমটা দিচ্ছেন সেদিন থেকে কাউন্ট করেন? না, যেদিন আমরা মেশিনে দিই সেদিন থেকে আমরা কাউন্ট করি। আর আমরা ফার্মারদেরকে মানে বলে দিই যে এই ডিমটা মোটামুটি আপনারা 1 থেকে 5 দিনের মধ্যে যে ডিমটা দেবেন সেই মানে হয় সেই ডিমটা আমাদের দেবেন। এবং এই ব্যবসাটা হচ্ছে বিশ্বস্ততার উপরে দাঁড়িয়ে আছে। যদি সেই ফার্মার মানে অসৎ হয় তাহলে হয়তো তার পুরোনো দিনের ডিমগুলো এর সঙ্গে মিক্সড করে দিতে পারে। সেক্ষেত্রে তো আমাদের যে ক্যান্ডেলিং সিস্টেম আছে আমরা যতটা পারি সেটা লাইটিং দিয়ে ওটাকে চেক আপ করে নিই। যদি অনেক সময় চেক আপেও আসে না, মানে লাইটিং এর মধ্য দিয়ে বোঝা যায় না, সেক্ষেত্রে মেশিনে বসানো হয়। মেশিনে যদি বসানো হয় একটা ডিম 7 থেকে 9 দিন যদি তার বয়স হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই ডিমের মধ্যে ভ্রূণ আছে কিনা, বাচ্চা হবে কিনা এই ডিমটাতে। যদি দেখি যে এটাতে ভ্রূণ নেই, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন আমরা এই যে ট্রেটা দেখে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আছে ডিমগুলা, সেই ডিমগুলো আমরা উঠিয়ে বের করে নিই। ক্যান্ডেলিং এর রিজেক্ট যে ডিমগুলো ওগুলো কি করে? আমার পাশে একটা পুকুর আছে, আমার নিজস্ব পুকুর। সেই পুকুরে আমার মাছ চাষ আছে। সেই ডিমগুলা, রিজেক্টেড ডিমগুলা যদি আমরা মাছকে খাওয়াই তাহলে মাছগুলা মানে খুব তাড়াতাড়ি বড় হয়। আমি আমার মাছের জন্য মূলত এই রিজেক্টেড ডিমগুলাকে ব্যবহার করি। আরো খাওয়ার কাজেও ব্যবহার করা যায়। এটা আমার 2 লট মুরগি হওয়ার পরে আমি 3rd লটে এই হাঁসের বাচ্চা বসিয়েছিলাম। এটা খাকি ক্যাম্বেল জাতের হাঁস। এই হাঁসটা আপনার প্রায় 250-র উপরে বছরে ডিম দেয়। এই হাঁসটা আমাদের ভারতবর্ষে অ্যাভেলেবল এখন হতে চলেছে। এটা মূলত বাংলাদেশে বেশি চাষ হয় এবং অনেক মানুষই পাওয়া যায় সেটা। এটার উপরে জীবন ও জীবিকা নির্বাহ করছে এবং আমিও এটা অ্যাভেলেবল করার চেষ্টা করছি। আমার এখান থেকেও যারা চাইবেন হাঁসের বাচ্চা, খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা, তারা আমার সঙ্গে যোগাযোগ করলে, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে পেয়ে যাবেন আপনারা। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে এই আমার যে প্রথম এবং দ্বিতীয় লটে যে বাচ্চা মুরগির সেটার ঘর এইদিকে আছে আমার, এইদিকে। এখানে আমার একটা চিন্তা ভাবনা আছে, এখানে আমি কোয়েল পাখি রাখবো। এই ঘরটা আমি গেটটা হলেই আমার কোয়েল পাখির খাঁচাগুলা চলে আসবে। তারপরে এখানে আমি কোয়েলটা পালন করব। এই হচ্ছে আমার ফার্ম। এটা আপাতত শীতের জন্য এটা কভারটা দেয়া আছে। সাবধানে দেখলে আসবে। এই দেখুন আমার 1st এবং 2nd দুটো লটের বাচ্চাকে আমি এখানে রেখেছি আপাতত। এটা হচ্ছে প্রথম দিকে আমরা যারা মেশিন নেয় তাদেরকে সবসময় একটু লোয়েস্ট ডিম দিয়ে ইয়ে করতে বলি। এটা হচ্ছে বেড। এটা হচ্ছে এই বেডটা সবসময় একটু 3 থেকে 4 ইঞ্চি মোটা দিলে ভালো হয়, কারণ এদের তো আর আলাদা বিছানা নেই, এখানেই এরা থাকবে, ঘুমাবে, খেলাধুলা সবকিছুই করবে। তো ঠান্ডার দিনে একটু এটা মোটা করে দিলে এদের সুবিধে হয়। মোটামুটি 3-4 ইঞ্চি যদি এটা দেয়া যায় তাহলে ভালো হয়। এটা আপনি ধানের গুঁড়ো দিতে পারেন, কাঠের গুঁড়ো দিতে পারেন। এটা দিয়ে এটাকে আমরা লিটার বলি। এই লিটারটার উপরেই বাচ্চা অনেক সময় নির্ভর করে তার মোর্টালিটি। লিটারটা যদি ঠিক থাকে তাহলে বাচ্চা আপনার কম মারা যাবে, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে।
দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলা মোটামুটি সবগুলাই ঠিক আছে এখনো পর্যন্ত, কোনো এটা দুটো বয়সের বাচ্চা আছে, এর মধ্যে এই জন্য শেপটা দুই রকম হয়ে আছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখানে কোনো গন্ধ নেই দেখছি। না, গন্ধ নেই। এই যে তার জন্য লিটারটা কি use দেখছেন, করেন? লিটারটা দেখছেন, এই লিটারটাকে চেঞ্জ করে দিতে হয়, মানে কদিন নাড়া পর দিতে পর? হয় দিনে নেড়ে দুবার দিতে করে। হয়, না তুলার কিছু নেই, এগুলো জাস্ট। দিনে দুবার করে, একবার সকালে একবার আর সন্ধ্যায় যদি দেশি নাড়া মুরগির দিয়ে ক্ষেত্রে অত বেশি না, আর- ওরা নিজেরাই ইয়ে করে নেয়। দেন। আর দেশি মুরগি এইটাকে নিজেই পায়ে ইয়ে পাত করে। দিয়ে ঘাটাঘাটি করে। তো আচ্ছা, যারা কখনো মুরগি পালেনি তাদেরকে কি দেশি মুরগি পালন করার জন্য পরামর্শ দেবে? দেশি মুরগি পালন করাটা তাদের পক্ষে সুইটেবল। হ্যাঁ, তারা যেহেতু মানে দেশি মুরগি, আমি বললাম কি, একটা ফার্স্ট কথা বলেছি যে আতুর ঘরটাই যদি সঠিক হয়, ওই ম্যানেজমেন্টটা অনেকেই পারে, হয়তো হিটিং সিস্টেমটা। এবার ওর পরে যখন আমি ন্যাচারালে নিয়ে আসবো, ন্যাচারালে সুন্দর কিন্তু ম্যানেজমেন্ট চলে আসবে দেশি মুরগির ক্ষেত্রে। যেটা ব্রয়লারে আপনার টাইম টু টাইম মেডিসিন লাগবে, টাইম টু টাইম আপনাকে ইনজেকশন দিতে হবে, ভ্যাকসিন, একটা টাইম টু টাইম শিডিউল মেনটেন না করলে, এবং টাইম টু টাইম সেল ব্যাপার আছে। আপনার যদি লার্জ স্কেলে সেল না হয়, আপনি একটা ব্রয়লারকে আপনি বড় জোর 42 দিনের পর 45 দিন টানতে গেলে আপনাকে পার্সেন্টেজ নেমে যাবে কস্টিং করে, লাভের পার্সেন্টেজটা। দেশির ক্ষেত্রে আপনার যদি মার্কেট খারাপ থাকে, বেচলাম না দুদিন, আমার মুরগি ডিম পাচ্ছে, আবার যখন খুশি বিক্রি করে দিলেন, এর কোনো মানে আপনার কোনো ফিনান্সিয়াল অত বেশি ক্ষতি হবে না। আজকে আমার মুরগিটা প্রয়োজন হচ্ছে 5 কেজি ঘাস নিয়ে, ঘাস কেটে ছিটিয়ে দিলাম, একটা পার্সেন্টেজ চলে গেল, ধান ছিটিয়ে দিলাম, চলে গেল। আচ্ছা, কিন্তু যেটা ব্রয়লারের ক্ষেত্রে হবে না, আপনার ওয়েট লস করে যাবে। দেশি মুরগির ক্ষেত্রে সেটা ওয়েট লস করবে না। আচ্ছা, কেউ যদি দেশি মুরগি করতে চায়, আপনারা তাদেরকে একটু কি হেল্প করবেন? হ্যাঁ, টোটালটাই তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবে। তাদের সব রকম মেডিসিন টু একবারে ফিড প্লাস ওরকে গাইড দেওয়ার টোটাল দায়িত্ব আমরা দিই, এবং আমরা মানে সঠিকভাবেই করে থাকি। আমরা একটা সিস্টেমের মধ্যে চলি যাতে আমাদের সঙ্গে কারবার করে কেউ না বলতে পারে যে আমরা চিপ। আমাদের তো বেকার সমস্যার শেষ নেই, মানে বলে শেষ করা যাবে না। তো নিজেরা কিছুটা স্বাবলম্বী হয়ে যদি অন্যকে একটু সহযোগিতার হাত বাড়ানো যায়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। মেশিনটা বিক্রির পর আপনারা আর কি কি দায়িত্ব পালন করেন? হ্যাঁ, মেশিনটা বিক্রির পরেও আমাদের যে কাজগুলো আছে, যে আমরা হয়তো প্রাথমিক মেশিনটা একজন ফার্মারকে বিক্রি করি, পরবর্তীকালে সিস্টেমে দেখা যায় সেটা সরকারি কোনো স্কিমে যদি সেটা চলে যায়, যে সে তেনাকে যদি কোনো স্কিমের আয়ত্তায় আসে, তখন সেই ব্যবস্থাটা কিভাবে করা যাবে সেটা একটা গাইডলাইন্স তাদেরকে দিয়ে দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে, সে যদি কোনো প্রবলেমে পড়ে যে আমি বাচ্চা বিক্রি করতে পারছি না বা কোনো ডিম পাচ্ছি না, তার আমাদের যারা শুধুমাত্র, সকলেই তো মেশিন নিয়ে কারবার করে না, কেউ হয়তো ফার্মিং সেক্টরের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে তাদের রিলেশনশিপটা তৈরি করে দেওয়া হয়। তারা তাদের কাছ থেকে ডিম পায়, পর্যাপ্ত বাচ্চা ওরা বিক্রি করতে না পারলে এক্সেস যেটা হয় সেটা আমি তাদেরকে গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়, প্লাস আমি সেটাকে বিক্রি করার ব্যবস্থা করে থাকি। এছাড়াও মেডিসিন, এবং উনি যেসব ফার্মারকে বাচ্চাগুলো দেয় তাদেরকেও আমার থ্রুতে উনি গাইডলাইন্স দিয়ে থাকেন তাদেরকে। এইভাবে আসতে আমরা একটা সার্কেলের সিস্টেমের মধ্যে প্রত্যেকে রাখার চেষ্টা করি। আমি শুধু যে মেশিন বিক্রি করে দিয়ে দায়িত্ব শেষ, সেটা আমরা একটু কম করছি বা করার কোনো মানসিকতা নেই, এরকম সিস্টেমের মধ্যে আমরা এই কারবারটা করি।